সরকারি হসপিটালে বসে আছেন দুজন বয়স্ক মহিলা। একজন তার 18 বছরের নাতির সাথে গেছে, আর একজন তার 10 বছরের ছোট নাতনিকে নিয়ে গেছে। হঠাৎ ডাক্তারের রুম থেকে বেরিয়ে আসে এক 22-23 বছরের মহিলা। তার কোলে 2 বছরের একটা শিশু। সেই মহিলাটা কাঁদতে কাঁদতে বলছে, শুধু একদিন দেরি হয়ে গেছে বলে ডাক্তার আমাকে দেখলো না। আমি বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব? মহিলাটার কান্না দেখে সবাই মহিলাটার দিকে তাকিয়ে রইল। মহিলাটা বলল, গতকালকে ডাক্তার ডেট দিয়েছিল মেয়েটাকে নিয়ে আসার। হঠাৎ পরশু রাতে আমার আব্বু মারা যায়। আমি সেখানে চলে গিয়েছিলাম, সে কারণে আসতে পারিনি। আজকে এসেছি, কিন্তু ডাক্তার আমার মেয়েকে দেখতে চাইছে না বলে মহিলাটা কান্নায় ভেঙে পড়ল। ঠিক সেই সময় ওখানে বসে থাকা একটি 18 বছরের যুবক এসে মহিলাটাকে বলল, আপু, আপনি চিন্তা করবেন না, এরকম তো হতেই পারে। বিপদ বলে কয়ে আসে না, তা বলে ডাক্তার এই বাচ্চাটাকে দেখবে না? এরপর শেখর ডাক্তারের রুমে ঢুকে ডাক্তারের উদ্দেশ্যে বলে, আপনি এই আপুর বাচ্চাটাকে দেখেননি কেন? শেখরের কথা শুনে ডাক্তারবাবু বলল, দেখুন, চিকিৎসার জন্য ওর গতকালকে আসার কথা ছিল বাচ্চাটাকে নিয়ে, কিন্তু উনি কালকে আসেননি, আজকে এসেছে। আজকে কেন আমি দেখবো ওনাকে? ওনাকে তো ডেট দেওয়া ছিল। ডাক্তারবাবুর কথা শুনে শেখর রেগে যায় আর বলে, কালকে আপুর আব্বু মারা গেছে, সে কারণে উনি আসতে পারেনি, আজকে তো এসেছে। একদিন মানুষের সমস্যা থাকতেই পারে, তা বলে আপনি ওনার বাচ্চাকে দেখবেন না? এটা সরকারি হসপিটাল, এরকম তো নিয়ম নেই যে একদিন ডেট ওভার হয়ে গেলে পরের দিন এলে আর রোগীকে দেখা হবে না। যদি আপনি না দেখেন, আমি কিন্তু হসপিটালের অথরিটিকে জানাতে বাধ্য হব। শেখরের কথা শুনে ডাক্তারবাবুর কি মনে হলো কে জানে, সে সঙ্গে সঙ্গে বলল, ঠিক আছে, আপনি ওই মহিলা আর বাচ্চাকে পাঠিয়ে দিন। আসলে ডাক্তার নামে হাজার অভিযোগ আছে, তাই সে আর রিস্ক নিল না। উনি নাকি রোগীদের সাথে খারাপ ব্যবহার করেন। অথরিটি এমনিতেই ওনাকে সাবধান করে দিয়েছে। ডাক্তারের রুম থেকে বাইরে এসে শেখর সেই মহিলাটাকে উদ্দেশ্যে বলল, আপু, আপনি মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে ডাকছে। মহিলাটা কাঁদতে কাঁদতে শেখরকে ধন্যবাদ জানিয়ে ডাক্তারের কাছে চলে গেল। উপস্থিত সকলে শেখরকে ধন্যবাদ দিল। ঠিক সেই সময় ওখানে উপস্থিত একটা 10 বছরের মেয়ে শেখরের দিকে তাকিয়ে আছে। সেটা লক্ষ্য করে শেখরের দাদি রেশমা বেগম বলল, কি গো মেয়ে, কি নাম তোমার? তুমি এভাবে আমার নাতির দিকে তাকিয়ে আছো কেন? আমার নাতিকে পছন্দ হয়েছে? রেশমা বেগমের কথা শুনে মেয়েটা লজ্জায় মাথা হেট করে নেয়। সেটা খেয়াল করে রেশমা বেগম বললে, যদি পছন্দ হয় বলো, তাহলে এখন থেকেই তোমাদের বিয়ের কথা বলে রাখি। দাদির কথা শুনে শেখরও মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ঠিক সেই সময় মেয়েটার দাদি বলল, শুধু আমার নাতনি নয়, আপনার নাতিও আমার নাতনির দিকে তাকিয়ে আছে। তখন রেশমা বেগম বলল, তাই ভালোই হয়েছে, দুজন মনে হয় দুজনকে পছন্দ করে ফেলেছে। তা আপু, আমরা তাহলে নিজেদের মধ্যে একটু পরিচয় করে নিই। আমাদের বাড়ি জঙ্গিপুর, আপনাদের বাড়ি কোথায়? রেশমা বেগমের উত্তরে মহিলাটি বলল, ওদের বাড়িও বহরমপুর। তখন রেশমা বেগম বলল, ঠিক আছে, আমার নাতি এখন পড়াশোনা করছে, আর ও এখন 18 বছর বয়স। ও চাকরি করার ইচ্ছা আছে, সরকারি চাকরি। আপনার নাতনিও বড় হোক, ও পড়াশোনা করুক। আল্লাহ যদি ইচ্ছা থাকে, ওরা বড় হলে ওদের বিয়ে দেওয়া হবে। তখন পাশ থেকে শেখর বলে, দাদি, তুমি কী সব উল্টাপাল্টা কথা বলছো? নাতির কথা শুনে রেশমা বেগম বলল, আমি ঠিকই বলেছি, মেয়েটার চোখে তোর প্রতি শ্রদ্ধা দেখতে পাচ্ছি। তুই যখন ওই আপুটার জন্য আর তার বাচ্চার জন্য ডাক্তারের সাথে কথা বলতে গেলি, তখন ওই মেয়েটা ওর দাদিকে বলছিল, ছেলেটা কত ভালো, আজকাল এরকম ছেলে দেখাই যায় না। অন্যের জন্য কি এরকম করবে? ছেলেটাকে আমার ভালো লেগেছে। রেশমা বেগম তখন মেয়েটাকে উদ্দেশ্য করে বলে, তোমার নাম কি মেয়ে? মেয়েটা তখন কিছু বলতে চায় না। সে তার দাদির আরও গা ঘেঁষে বসে। ওর দাদি মেয়েটাকে বলে, কেউ কিছু বললে উত্তর দিতে হয়, এটাই নিয়ম। মেয়েটি তখন বলে, আমার নাম কুসুম। তোমার এখন কত বয়স, আর কিসে পড়ো তুমি? আমার এখন 10 বছর বয়স, আমি ক্লাস 5-এ পড়ি। ঠিক আছে,
তোমাদের অ্যাড্রেসটা আমায় দাও, আমার দরকার আছে। আবার নেই দাদি, সব মনে আছে। কি করে ভুলে যাবো সেই দিনগুলো? আমাকে কীভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেদিন তুমি যদি না থাকতে তাহলে আজকে আমার পড়াশোনাই হতো না। বাবা আমার খবরেই নেয় না, মা আমায় ভুলেই গেছে। শুধু তুমি আছো আমার সাথে। আমি তোকে বড্ড ভালোবাসি রে দাদু ভাই। তোর মধ্যে আমি তোর দাদুর ছায়া দেখতে পাই। তোর দাদু তোর মতো প্রতিবাদী ছিল, যেখানে অন্যায় দেখতো সেখানে প্রতিবাদ করত। আমি মানুষটাকে বড্ড ভালোবাসতাম, তাই তাকে হারিয়ে তোকে আমি আঁকড়ে ধরেছি। তুই আমার সাহারা, তাই আমার শেষ সম্বলটুকু আমি তোর জন্যই দিচ্ছি। তুই আমার অমর্যাদা করবি না, তুই অনেক বড় হবি, সে বিশ্বাস আমার আছে। তাই তো তোর কাছে মাঝে মাঝে চলে আসি। তোর কষ্ট আমি সহ্য করতে পারি না। তোর বাবা জানে না তুই কোথায় আছিস, আর বাড়ির লোকরাও জানে না। তুই যেদিন চাকরি পাবি সেদিন আমি সকলকে জানাবো। আমি কালকে চলে যাব, আবার পরে আসবো। আর দুদিন থাকতে পারতে তো। আবার পরের মাসে ডাক্তার দেখানোর নাম করে আমি তোর কাছে এসে থাকবো। শেখর চৌধুরী হলো আমাদের এই গল্পের নায়ক। কি হয়েছিল তার সাথে, কেন সে পড়াশোনা করছে, আর কেনই তাকে ভাড়া বাড়ি নিয়ে পড়াশোনা করতে হচ্ছে, কী সেই ঘটনা, কি ঘটেছিল শেখরের জীবনে। আজ থেকে 5 বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনা শুনুন। 5 বছর আগে আম্মু, আমি সুবীরের আব্বুর মাথা ফাটিয়ে দিয়েছি। ফারিয়া বেগম তখন সকালে নাস্তার জন্য পরোটা তৈরি করছিলেন। সেই সবে ময়দায় পানি দিয়েছে। ছেলের মুখ থেকে এই কথা শুনে ফারিয়া বেগম বললেন, তুই কি বলছিস? কেন মাত্তব্বরে মাথা ফাটিয়েছিস? মাতব্বরের ছেলে সুবীর ভালো নয়। ও আজকে পায়েলকে জোর করে ধরে নিয়ে যাচ্ছিল, ওর সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল। কারণ পায়েল বলছিল, তুমি বারবার আমার সাথে ওরকম করো কেন। কি করতে চাইছিল আমি বলতে পারবো না। আমার সেই মুহূর্তে যেটা ভালো মনে হয়েছিল আমি সেটাই করেছি। তাছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি চিৎকার করে বলছিলাম, পায়েল তোর সাথে যেতে চাইছে না, কেন তুই জোর করে ওকে নিয়ে যাচ্ছিস। কথাটা বলতেই সুবীর আমার দিকে তেড়ে আসে। আমার চিৎকারে মাতব্বর ও তার দুজন সঙ্গী সেখানে চলে আসে। সুবীর আমার কান মুলে দেয়। আমিও হাতের কাছে একটা ঢিল পেয়ে ছুঁড়ে মারি, আর সেটা মাতব্বরের মাথায় গিয়ে লাগে আর মাথাটা কেটে যায়। আমি ওখান থেকে চলে আসি। ছেলের মুখ থেকে সমস্ত ঘটনা শুনে সে বুঝতে পারল নিশ্চয়ই মেয়েটার সাথে খারাপ কিছু করতে চাইছিল। ফারিয়া বেগম জানে শেখর একজন প্রতিবাদী ছেলে, যেখানে অন্যায় দেখে সেখানে প্রতিবাদ করে। শেখর অনেকটা ওর দাদুর মতন, ওর দাদিও অন্যায় দেখলে প্রতিবাদ করত। আর মাতব্বর করিম শেখ লোকটা মোটেই সুবিধের নয়, নানা রকম দুর্নীতির সাথে যুক্ত। তার বড় ছেলে সুবীর বাবার মতোই, এখন থেকে মদ গাঁজা সমস্ত নেশায় আসক্ত। এমনকি মেয়ে দেখলে টিটকারি মারে। এলাকায় কম বেশি সকলে এই বিষয়টা জানে, কিন্তু মাতব্বরের ভয়ে কেউ কিছু বলে না। ফারিয়া বেগমের ভয় হতে লাগলো, কারণ তার স্বামী কোনো বিতর্ক পছন্দ করে না। সে শান্তিপ্রিয় মানুষ, কখনোই কোনো ঝামেলায় যেতে চায় না। তবু সে ছেলেকে আশ্বস্ত করে বলল, ঠিক আছে শেখর, তুই যা, ভালো বুঝেছিস তাই করেছিস। তোর বাবা বাসায় আসুক, আমি বলবো। শেখরের বয়স এখন 13 বছর। তার বাবারা 3 ভাই। শেখরের বাবার নাম আজাদ চৌধুরী। আজাদ চৌধুরী পারিবারিক ব্যবসা দেখাশোনা করে। তার আরেক ভাই হোমিওপ্যাথি ডাক্তার, নাম নেহাল চৌধুরী। তার এক ছেলে এক মেয়ে। আরেক ভাই কর্মসূত্রে বাইরে থাকে। শেখরের আর একটা বড় আপু আছে, ওর নাম মামনি। ওর দাদি আছে, দাদির নাম রেশমা বেগম। ওদের যৌথ পরিবার। মাতব্বর করিম শেখ তার পরের দিন গ্রামের সালিশি সভা ডাকে। তার মাথা ফাটানোর অপরাধে শেখরকে 20,000 টাকা জরিমানা দিতে হবে
তা না হলে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। শেখরের আব্বু আজাদ চৌধুরী সেই টাকা দিতে অস্বীকার করে। শেখরকে তার বাবা অনেকবার নিষেধ করেছে কোনো ঝামেলায় না যেতে, কিন্তু শেখর তার দাদুর মতো অন্যায় দেখলে প্রতিবাদ করে। সেটা শেখরের বাবার পছন্দ নয়। বাসায় এসে আজাদ চৌধুরী শেখরকে বলে, আমি তোকে বলেছি এখন পড়াশোনার সময়, পড়াশোনা করবি, কোনো বিতর্কে জড়াবি না। তোকে কে বলেছে সবসময় প্রতিবাদ করতে? বাবা, তুমি কি বলছো? সুবীর পায়েলের ক্ষতি করতে চাইছিল, সেই জন্য আমি এই কাজ করেছি। খুব ভালো কাজ করেছো। এবার বোঝো ঠেলা, আমি 20,000 টাকা দিতে পারবো না। দেখলি তো গ্রামের সকলের সামনে মাতব্বর কি বললো, টাকা না দিলে তোকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে। তারা যখন কথা বলছিল ঠিক তখন সেখানে পৌঁছায় শেখরের দাদি রেশমা বেগম। বলে, টাকা কি সস্তা নাকি? মাতব্বর চাইলো আর ওকে দিয়ে দিতে হবে? মাতব্বর লোকটাই এমন। আর ওর ছেলে ওর বাবার মতোই হয়েছে। আমরা টাকা দেব না, আর আমার নাতি গ্রাম ছাড়া হবে না। ওর কি করার আছে ও করে নেবে। আজাদ চৌধুরী জানে তার মায়ের সাথে তর্কে পড়া যাবে না, তাই সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আজাদ চৌধুরী তার ছেলে শেখরকে দেখতে পারে না। তার আর একটা কারণ হলো, শেখর যখন হয় হসপিটালে আজাদ চৌধুরী তার বড় বোন নাফিয়ার সাথে শেখরকে দেখতে চাচ্ছিল। হঠাৎ নাফিয়া মাথা ঘুরে বাইক থেকে পড়ে যায়, আর সেই সময় একটা লরি এসে তাকে চাপা দিয়ে দেয়। ঘটনাস্থলে নাফিয়া মারা যায়। আজাদ চৌধুরী মনে করে তার বোনের মৃত্যুর জন্য শেখর দায়ী। সে তার বড় বোনকে খুব ভালোবাসত। সেই ঘটনা বাসার সকলে ভুলে গেলেও আজাদ চৌধুরী ভুলতে পারে না। এরপর কেটে যায় 3টে বছর। শেখর মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করে। মাতব্বর করিম শেখ ও তার বড় ছেলে সুবীর গভীর ষড়যন্ত্র করে, যে ব্যাপারে শেখর বা তার পরিবারের কেউ অবগত নয়। স্কুলে শেখর ও সুবীর একসঙ্গে পড়তো। শেখর যথেষ্ট মেধাবী ছেলে, সে মাধ্যমিকে জেলার মধ্যে ফার্স্ট হয়েছে, আর সুবীর কোনোভাবে পাশ করেছে। শেখরের রেজাল্টের জন্য সুবীর জেলাস ফিল করতে থাকে। সে তার বাবার সাথে মিলে শেখরকে স্কুল থেকে তাড়াবার জন্য ষড়যন্ত্র করে। টিফিন টাইমে সুবীর একটা নগ্ন মেয়ের ছবি শেখরের ব্যাগে রেখে দেয়। সেটা শেখর জানতো না। টিফিন শেষ হলে স্যার ক্লাসে ঢুকলে সুবীর স্যারকে গিয়ে বলে, স্যার শেখর বাজে ছবি ব্যাগে রেখে দিয়েছে। কথাটা বলেই সুবীর স্যারকে নিয়ে এসে দেখায়। স্যার শেখরকে বলে, আমি তোমাকে ভালো ছাত্র বলে জানতাম, তুমি এত নোংরা, তোমাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে। গার্জেন কল করা হয়। শেখরের বাবা স্কুলে আসে না, সে বলে ও আমার ছেলে নয়, আপনারা ওর সাথে যা ইচ্ছে করতে পারেন। শেখর বাসায় এসে খুব কান্নাকাটি করে। তার দাদি রেশমা বেগম বলে, তোকে আর স্কুলে পড়তে হবে না, আমি তো ব্যবস্থা করে দেব, তোকে চিন্তা করতে হবে না। আমি জানি তোর বাবা তোকে সহ্য করতে পারে না। দাদির কথা শুনে শেখর দাদির দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, কি ব্যবস্থা করে দেবে দাদি? তুই অন্য জায়গা থেকে পড়াশোনা করবি। আমার এক পরিচিত আত্মীয়, সে থাকে শিলিগুড়িতে, তুই ওখানে চলে যা। টাকা পয়সা চিন্তা করতে হবে না, আমি তোকে মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো। তুমি টাকা কোথায় পাবে দাদি? তোর দাদু আমার জন্য কিছু টাকা রেখে গেছে, তা থেকেই তোকে আমি দেব। দাদু তোমার ভবিষ্যতের জন্য তোমাকে দিয়ে গেছে, আমি কেন নিব? তুই যখন বড় হবি, সমাজে প্রতিষ্ঠিত হবি, মানুষের জন্য ভালো কিছু করবি, তাতেই আমার আনন্দ। আর আমি কিচ্ছু চাই না। যদি জীবনে বেঁচে থাকি, তুই তো আছিস, তুই আমার অবলম্বন, তুই আমাকে দেখবি। কি রে দাদু ভাই, দেখবি না বল? এতেই আমার শান্তি, আর আমি কিচ্ছু চাই না। হ্যাঁ দাদি, আমাকে বড় হতে হবে, আমি অনেক বড় হব, আর তোমার স্বপ্নগুলো পূরণ করব। তুমি চিন্তা করবে না, আমাকে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। আমি তোমায় কথা দিলাম, এই গ্রামের মুখ আমি উজ্জ্বল করব, আর সেই সাথে তোমার স্বপ্নগুলো আমি পূরণ করব। আর এদিকে ভালো মা বলে ডাকতে ডাকতে একটি মেয়ে গেট দিয়ে হাসপাতালের ভেতর প্রবেশ করছিল। মেয়েটির নাম কুসুম, এই গল্পের নায়িকা। সেদিন এই হসপিটালের সেই ছোট্ট মেয়েটা। আমাদের এই গল্পের সাথে থাকুন, আস্তে আস্তে সমস্ত ঘটনা জানতে পারবেন। কুসুমের বয়স এখন 20 বছর, কলেজে পড়ে। বাংলা অনার্সে 2য় বর্ষের ছাত্রী। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, চোখগুলি টানা টানা। এই চোখ দুটি তার মুখের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। মুখের মধ্যে একটা মায়া লুকিয়ে আছে, দেখলে যে কোনো মানুষের ভালো লেগে যাবে। তার একটা ছোট্ট ভাই আছে। ভালো মা বলে কুসুম এতক্ষণ যাকে ডাকছিল তিনি হলেন মীরা বেগম। এই হসপিটালে চাকরি করে। মেয়ের ডাক শুনে হন্তদন্ত হয়ে ছুটে এলেন মীরা বেগম।
কেন ডাকছিস? তুমি সকালে কিছু না খেয়ে চলে এসেছো, তাই আমি রান্না করে তোমার জন্য খাবার নিয়ে এসেছি। তুই কলেজে যাবি না? হ্যাঁ যাবো তো, খাবারটা দিয়ে আমি কলেজে চলে যাব। কি রান্না করছিস? সবজি ডাল, মাছের ঝাল, পটল ভাজা। ছোট্ট। হ্যাঁ ভালো মা, আমি খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, তুই সাবধানে যাবি। ঠিক আছে ভালো মা, আসছি। কুসুম গেটের সামনে আসতে দেখলো হসপিটালের গেট দিয়ে বড় একটা গাড়ি ঢুকছে। গাড়িতে সরকারি স্টিকার লাগানো আছে। গাড়িটা দেখে কুসুম কিছুক্ষণ দাঁড়িয়ে গেল। দেখলো একটি সুদর্শন যুবক গাড়ির ভেতর থেকে নামলো। যুবকটিও কুসুমের দিকে লক্ষ্য করলো। দুজন চোখাচোখি হলো। কুসুম মাথা নত করে সেখান থেকে চলে গেল। যুবকটিও হসপিটালের ভেতরে প্রবেশ করলো। এই যুবকটি হলো সেদিনের শেখর চৌধুরী। এখন ওর বয়স 28 বছর। উচ্চতা 6 ফুট, শ্যামবর্ণ। স্বাস্থ্য দপ্তরের নতুন অফিসার। এই হসপিটালে অনিয়মের অভিযোগ পেয়ে তদন্ত করতে এসেছে। রোগীদের নাকি নিম্নমানের খাবার দেওয়া হয়। এই ঘটনা নাকি দীর্ঘদিন ধরে চলছে। হসপিটালে ঢুকে সব স্টাফকে শেখর ডেকে পাঠালো। খুব রেগে একজন স্টাফকে জিজ্ঞাসা করলো, আজকে দুপুরে লাঞ্চে রোগীদের কি খাবার দেওয়া হবে? শেখরকে দেখে হসপিটালের সব স্টাফ ভয়ে কাঁপতে শুরু করলো। একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলো। একটা স্টাফ ভয়ে ভয়ে বলল, ডাল আর ডিম দেওয়া হবে। আমাকে হসপিটালে রান্না করে নিয়ে চলুন, যেখানে রোগীদের জন্য খাবার বানানো হচ্ছে। শেখরের এই কথা শুনে সে স্টাফ ভয় পেতে শুরু করলো। তবুও শেখরকে নিয়ে সে রান্নাঘরের দিকে গেল। রান্নাঘরের ভেতরে প্রবেশ করে শেখরের মাথায় রক্ত উঠে গেল। চারদিকে আরশোলা ঘোরাঘুরি করছে। পোকা চাল, সয়াবিনে পোকা দেখে শেখরের আরও রেগে গেল। দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে অফিস ঘরে ঢুকলো। বলল, রোগীদের খাবারের দায়িত্ব কার হাতে? মীরা বেগম এগিয়ে গিয়ে বলল, স্যার, এই দায়িত্বটা বর্তমানে আমার হাতে। আমি দেখাশোনা করি। আজকে যে রাঁধুনি রান্না করে সে এখনো এসে পৌঁছায়নি বলে এখনো রান্না হয়নি। রান্না তো আর একজন করে না, আরও তো লোক আছে। তারা কি কেউ এখনো আসেনি? চলে তো আসছে, এখন কেন আসছে না বুঝতে পারছি না। এখানে মোট 6 জন রান্না করে। 6 জন রাঁধুনি, 6 জনেই অনুপস্থিত। দুপুর 1টায় লাঞ্চ দেওয়ার কথা, এখন অলরেডি 11টা বেজে গেছে। তাহলে ওদের খাবার কখন দেওয়া হবে? আর রান্নাঘরে তো অগোছালো কেন? হ্যাঁ, সরি স্যার, ভুল হয়ে গেছে। ওকে, আজকেই প্রথম এবং শেষ সতর্ক করছি। খুব তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করুন। কোনো রোগীকে যেন না খেয়ে থাকতে হয়। রান্নাঘরটা পরিষ্কার করবেন। আমি কাজে কোনো গাফিলতি পছন্দ করি না। আমি নিয়মিত ভিজিট করব। আমার চোখ সর্বদা আপনাদের এই হসপিটালের দিকে থাকবে। যদি ভুল কিছু দেখি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই কথা বলে শেখর সেখান থেকে বেরিয়ে চলে গেল। এদিকে কলেজের সামনে আসতেই কুসুম দেখলো একটি গাড়ি তার দিকে ছুটে আসছে। কোনো কিছু বুঝে ওঠার আগে তাকে ধাক্কা মেরে খুব দ্রুত বেরিয়ে গেল সেখান থেকে। কুসুমের মাথায় ও হাতে আঘাত লাগে। মাথা কেটে রক্ত বেরোয়। ঠিক সেই সময় শেখর গাড়ি নিয়ে সেখান দিয়ে পাস হচ্ছিল। রাস্তায় ভিড় থেকে শেখর গাড়ি থেকে নেমে যায় ঘটনাস্থলের দিকে। এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? এখানে এত ভিড় কেন? ঘটনাস্থলে উপস্থিত একজন ব্যক্তি বলে উঠল, কিছুক্ষণ আগে একটি গাড়ি এই মেয়েটিকে ধাক্কা দিয়ে চলে গেছে। ব্যক্তির কথা শুনে শেখর সের দিকে দৃষ্টিপাত করলো। দেখলো একটু মেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। শেখর ছুটে গেল এবং জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? খুব কষ্ট হচ্ছে? শেখরের কথা শুনে মেয়েটি শেখরের দিকে দৃষ্টিপাত করলো। শেখর মেয়েটিকে চিনতে পারলো। কিছুক্ষণ আগে হসপিটালে দেখা সেই মেয়েটি। মেয়েটি কোনো কথাই বলছে না, শুধু দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। তা দেখে শেখরের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কোনো কথা না বলে শেখর মেয়েটাকে কোলে তুলে নিয়ে গাড়িতে গিয়ে বসালো। দ্রুত হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। সেখানে কিছুক্ষণ আগে ভিজিট করেছিল সেই হসপিটালে গেল। শেখরের কোলে কুসুমকে দেখে সব হসপিটালের স্টাফেরা অবাক হয়ে গেল। মীরা বেগম কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলো, কি হয়েছে কুসুম? মীরা বেগমের কথা শুনে শেখর বলল, কিছুক্ষণ আগে একটা গাড়ি ওকে ধাক্কা মেরেছিল। যন্ত্রণায় পথের ধারে কাতরাচ্ছিল। আমি দেখতে পেয়ে ছুটে যাই এবং ওকে হসপিটালে নিয়ে আসি। শেখর চিৎকার করে ডাক্তারবাবুকে ডাকে এবং বলে, এর দ্রুত ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। ডাক্তাররা দ্রুত চিকিৎসা শুরু করে দেয়। শেখর ওয়েটিং রুমে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে ডাক্তারবাবু বেরিয়ে এলে
শেখর ছুটে যায় এবং ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে। রোগীর কন্ডিশন কি? সে কোনো কথা শুনে ডাক্তারবাবু বলে, মাথাটা কেটে গেছে, কতগুলো স্ট্রেচ করা হয়েছে, আর বাঁ হাতে আঘাত লেগেছে। আমরা এক্স-রে করছি, কিছুক্ষণ পর রিপোর্টটা দেখে আদৌ ফ্র্যাকচার হয়েছে নাকি কনফার্ম করব। এখন একটা পেন কিলার দেওয়া হয়েছে, রোগী আপাতত রেস্ট নিচ্ছে। এটা শুনে শেখর বলল, ওকে ডাক্তারবাবু। এদিকে মীরা বেগম শেখরের সামনে কান্না করছে আর বলছে, ওরা দুই ভাই বোন আমার কলিজাও, ওরা ছাড়া আমার আর কেউ নেই, ওদের নিয়ে আমি বেঁচে আছি। এদিকে মেয়েটাকে দেখার পর থেকে শেখরের মনটা কেমন যেন খচখচ করছিল। বারবার মেয়েটার মায়াবী মুখটা তার চোখের সামনে ভেসে উঠছে। মনে মনে বলল, মেয়েটাকে দেখার পর থেকে কেন এরকম হচ্ছে? এ কেমন অনুভূতি আমি বুঝতে পারছি না। 28 বছরের জীবনে কম মেয়ের সংস্পর্শে তো যায়নি, কিন্তু এর আগে তো এরকম অনুভূতি জন্মায়নি। কিছু বুঝতে পারছি না, কাজে মন বসছে না, মেয়েটার কাছে ছুটে যেতে ইচ্ছে করছি। রাতে শেখর ডাক্তারবাবুকে ফোন করে জানতে পারে মেয়েটার বাঁ হাত ভেঙে গেছে, প্লাস্টার করা হয়েছে, এখন দিন কতক রেস্টে থাকতে হবে। পরের দিন সকাল 10টায় শেখর আবার হসপিটালে আসে। সবার আগে সেই কুসুমের কেবিনে ছুটে যায় কুসুমকে দেখতে। দেখলো মাথায় ব্যান্ডেজ করা আছে আর হাতটা প্লাস্টার করা আছে, চোখ বুজে বেডে শুয়ে আছে। শেখর কাছে গিয়ে হালকা কেসে জিজ্ঞেস করলো, কেমন আছো? শেখরের কথা শুনে কুসুম চোখ মেলে তাকালো, খুব ক্ষীণ কণ্ঠে জবাব দিল, ভালো আছি। একটা কথা জিজ্ঞাসা করব? কি? যে গাড়িটা তোমায় ধাক্কা মেরেছিল সেই গাড়ির নাম্বারটা কি তুমি দেখেছো বা ড্রাইভারকে তুমি দেখেছো? না স্যার, আমি একটু অন্যমনস্ক ছিলাম। ঠিক সেই সময় ঘটনাটা ঘটে, তাই আমি কিছু বুঝতেই পারিনি। ড্রাইভার বা গাড়ির নাম্বার আমি দেখিনি। ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি আবারও আসবো। এই কথা বলে বাকি সব রোগীদের সাথে কথা বলে আজকে কি রান্না হবে, রোগীদের কি খাবার দেওয়া হবে জিজ্ঞাসা করে সেখান থেকে অফিসে চলে যায়। অফিসে গিয়ে শেখর একটা ফাইল খুঁজে পায় না, চারিদিকে খোঁজে। অফিসের একজন কর্মচারীকে ডেকে পাঠায় আর জিজ্ঞেস করে সেই ফাইলটা দেখছে কিনা। কর্মচারী টেবিলের ওপর শেখরকে দেখিয়ে দেয় আর বলে যে ফাইলটা টেবিলের ওপরে আছে। দ্রুত ফাইলের দিকে দৃষ্টিতে শেখর কর্মচারীকে চলে যেতে বলল আর নিজের মনে মুচকি হেসে উঠল। কর্মচারীটা সেখান থেকে চলে গেল। মনে মনে বলল, কাজে গাফিলতি আমি পছন্দ করি না, দায়িত্ব সম্পর্কে বরাবরই সচেতন, কিন্তু এই উদাসীনতার কারণ আমি কিছু বুঝতে পারছি না। সব কিছুর মাঝে কি ওই মেয়েটা? পরের দিন যথাসময়ে শেখর আবার হসপিটালে এলো। এসে প্রথমে কুসুমকে দেখতে গেল, জিজ্ঞেস করলো, কেমন আছো? আগের থেকে অনেকটা ভালো। কবে ছুটি দেবে সে ব্যাপারে ডাক্তারবাবু কিছু কি বলেছেন? আমি জানি না, ভালো মায়ের সাথে ডাক্তারবাবু কথা বলেছেন। ও আচ্ছা। তারপর শেখর ডাক্তারবাবুর কেবিনে ঢুকলেন। সেখানে মীরা বেগম উপস্থিত ছিল। দুজনে কুসুমকে নিয়ে কথাবার্তা বলছিল। শেখর জিজ্ঞেস করলো, মেয়েটা আর কদিন হসপিটালে থাকবে? ডাক্তারবাবু কিছু বলার আগেই মীরা বেগম বলে উঠল, কালকে ছুটি দেওয়া হবে। মাথার স্টিকারটা 1 সপ্তাহ পর কাটতে আসতে হবে, আর হাতের প্লাস্টারটা 15 দিন পর খোলা হবে। পরের দিন হসপিটালে গিয়ে শেখর যা শুনলো তাতেও ভীষণ রেগে গেল। গতরাতে কেউ নাকি কুসুমের কেবিনে ঢুকে মারার চেষ্টা করেছিল, কিন্তু কুসুমের চিৎকারে কর্মরত নার্স ছুটে যায় এবং তা দেখে ব্যক্তিটি পলায়ন করে। শেখর সিসিটিভি ফুটেজে দেখতে পায় চাদর গায়ে দিয়ে মুখে মাস্ক পরে একজন লোক হসপিটালে ঢুকলো, কিন্তু সেই ব্যক্তিকে চিহ্নিত করা গেল না। হসপিটাল থেকে বেরোনোর মুখে শেখর দেখলো মীরা বেগম কারোর সাথে কথা বলছে। শেখর সামনে যেতেই চুপচাপ হয়ে গেল। শেখরকে দেখে মীরা বেগম শেখরের দিকে এগিয়ে এলো এবং বলল, কুসুমের আজকে ছুটি হয়ে গেছে, ও তো বাড়িতে বিশ্রাম নিচ্ছে। ও আচ্ছা। এদিকে কুসুমকে দেখতে না পেয়ে শেখরের মনের ভেতরটা শূন্যতায় ভরে ওঠে। 7 দিন পরে কুসুম সেলাই কাটতে হসপিটালে এলে আবার শেখরের মুখোমুখি হয়। মৃদু হেসে শেখর কুসুমের দিকে এগিয়ে এলো। কুসুমও হালকা হাসলো। শেখর জিজ্ঞেস করলো, এখন কেমন ফিল করছো? ভালো আছি, আর সপ্তাহ পর প্লাস্টারটা খুলে হবে। ও আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবে না তো?
না, কিছু মনে করব না, আপনি বলুন। এই হসপিটালের নার্স মীরা বেগম, উনি কি তোমার নিজের মা? না, উনি আমার জন্মদাত্রী মা নয় ঠিকই, তবে উনি তার থেকেও বেশি। কিছু ঘটনা আছে, আমাকে বলা যাবে? সে অনেক বড় ইতিহাস, সে গল্প অন্য একদিন বলবো। আমার এক্সাম 1 মাসও বাকি নেই, সেই কারণে আমি মানসিক একটু চিন্তায় আছি। তোমার নামটা তো জানা হয়ে গেছে, কুসুম, কিন্তু তুমি কিসে পড়ো? বাংলা অনার্স 2য় বর্ষের ছাত্রী। জীবনে কিছু স্বপ্ন আছে, ভবিষ্যতে কি হতে চাও? অবশ্যই আছে, প্রতিটা মানুষের স্বপ্ন নিয়ে বেঁচে থাকে, আমিও তার ব্যতিক্রম নই। কি সেই স্বপ্ন, আমি কি জানতে পারি? অবশ্যই, ভবিষ্যতে আমি একজন লেখিকা হতে চাই, আর এটাই আমার স্বপ্ন। কত মানুষের দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা এক শ্রেণীর মানুষ পাচ্ছে, আর এক শ্রেণীর মানুষ বঞ্চিত হচ্ছে। এই হাহাকারের কথাই আমি তুলে ধরতে চাই আমার লেখায়। গুড আইডিয়া, আমার সাহায্য লাগলে বলবে। শেখরের কথা শুনে কুসুম মৃদু হাসলো। কিছুক্ষণ দুজনে চুপচাপ, তারপর শেখর বলল, কুসুম, তোমার ফোন নাম্বারটা দেবে? ফোন নাম্বার নেই। ফোন নেই মানে? আসলে ওই দিন যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতে ফোনটা আমার ভেঙে গেছে, আর নতুন কোনো ফোন কেনাই হয়নি। এই কথা বলে কুসুম দ্রুত ওই স্থান ত্যাগ করে ভালো মায়ের সাথে প্রয়োজনীয় কিছু কথা বলে হাসপাতাল থেকে বাসায় চলে আসে। শেখর ফ্যালফ্যাল করে চেয়ে থাকে কুসুমের চলে যাওয়ার দিকে। এদিকে শেখর ছটফট করতে থাকে কুসুমকে একবার দেখার জন্য। কিছুতে সুযোগ হচ্ছিল না। অবশেষে শেখর আর থাকতে না পেরে কুসুমের কলেজের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর শেখর দেখতে পায় কুসুম দুটি বান্ধবীর সাথে গল্প করতে করতে কলেজের গেট দিয়ে বেরোচ্ছে। বান্ধবীগুলো হাত নেড়ে চলে গেল। কুসুম রাস্তা পার হয়ে এপারে আসছিল। শেখর লক্ষ্য করলো একটা গাড়ি খুব স্পিডে আসছে। শেখর ছুটে গিয়ে কুসুমকে টেনে নিজের বুকের সাথে চেপে ধরে। কুসুম ভয় পেয়ে চোখ বন্ধ করে শেখরের বুকের ভেতর মুখ গুজে নেয় এবং শেখরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে হাঁপাতে থাকে। কিছুক্ষণ পর শেখরের দিকে তাকিয়ে দেখে লজ্জা পায়। দ্রুত শেখরকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে আসতে থাকে। শেখর বাধা দেয় এবং কুসুমকে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো সামনে রেস্টুরেন্টে বসে আমরা কথা বলি। কুসুম প্রথমে আপত্তি জানালেও পরে শেখরের জেদের কাছে নত স্বীকার করে। রেস্টুরেন্টে ঢুকে দুজনের মুখোমুখি বসে। কি খাবে, অর্ডার দাও। আপনি অর্ডার দিন। শেখর বিরিয়ানি অর্ডার দেয়। খেতে খেতে শেখর কুসুমকে জিজ্ঞাসা করে, এবার তোমার কথা বলো। আমার কথা কি বলবো? সেদিন হসপিটালে বলেছিলে না পরে কোনো একদিন বলবো, ওই যে নার্স মীরা তোমার আসল মা নয়, ওই কাহিনী। আগে বলুন আমার কাহিনী আপনি কেন শুনতে চাইছেন? তোমার মতো রাইটার হব। আগে আপনার কথা বলুন, তারপর আমার কথা শুনবেন। আমার কথা কি শুনতে চাও বলো? আপনার নাম, বাবার নাম, বয়স, পেশা, বিবাহিত না অবিবাহিত, বাচ্চা কাচ্চা কটা, জিএফ কটা, আজ পর্যন্ত কতজনের সাথে রিলেশন করেছেন? কুসুমের কথা শুনে শেখর উচ্চস্বরে হাসতে থাকে। আমার নাম শেখর চৌধুরী, বয়স 28 বছর। বাবার নাম আজাদ চৌধুরী। বাবা পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন। মা গৃহবধূ। আমার একমাত্র আপু বিবাহিত। আমরা যৌথ পরিবারে থাকি। বাড়িতে একটা চাচা ও তার ফ্যামিলি থাকি। বয়স্ক দাদি আছে। আমি ম্যাথামেটিক্সে মাস্টার্স করেছি। বর্তমানে স্বাস্থ্য দপ্তরে কর্মরত। আমি এখনও আনম্যারেড, তাই বাচ্চা কাচ্চার প্রশ্নও আসে না। এখনও পর্যন্ত কোনো জিএফ নেই, তবে খুঁজে পেয়েছি, খুব তাড়াতাড়ি রিলেশনে যাব। হঠাৎ করে শেখর কুসুমকে বলে, তুমি হবে আমার জিএফ? শেখরের কথা শুনে কুসুম লজ্জায় মাথা হেট করে নেয়। আমার খাওয়া শেষ হয়ে গেছে, আমি বাসায় ফিরবো, তা না হলে ভালো মা আর আমার ভাই চিন্তা করবে। এই কথা বলে কুসুম উঠে পড়ে। কুসুমের সঙ্গে সঙ্গে শেখরও উঠে পড়ে। খাবারের বিল মিটিয়ে গাড়ির দিকে রওনা হয়। তাহলে তোমার জীবন কথা আমার শোনা হলো না, আর তুমি আমার প্রশ্নের উত্তরও দিলা না। অন্য একদিন বলবো। গাড়িতে গিয়ে বসো, আমি তোমার বাসায় পৌঁছে দিচ্ছি। না স্যার, তা কি করে হয়? একদিন গেলে তো আবার রোজ রোজ যেতে ইচ্ছে করবে। পারবেন রোজ দিতে যেতে?
তুমি যদি রাজি থাকো তাহলে এই কাজটা আমিই করব। এই কথা বলে শেখর গাড়ির দরজা খুলে দেয়। কুসুম আর আপত্তি করে না, ভেতরে গিয়ে বসে। শেখর কুসুমকে সিট বেল্টটা বেঁধে নিতে বলে, কুসুম তাই করে। শেখর গাড়ি ড্রাইভ করা শুরু করে। কুসুম, তোমার ফোনটা ঠিক করেছো? না, এখনো ঠিক হয়নি। কিন্তু কেন? আসলে ফোনটা সারানো যাবে না, নতুন ফোন কিনতে হবে। আমার কাছে এখন টাকাও নেই। আমি প্রাইভেট পড়িয়ে আমার ভাইয়ের পড়াশোনার খরচ চালাই, কিন্তু আমার অ্যাক্সিডেন্টের জন্য আমি পড়াতে যেতে পারিনি। সেই জন্য আমাকে তারা এই মাসে বেতনও দেয়নি। তার উপর তারা অন্য টিচারের কাছে পড়তে দিয়েছে, আমার কাছে আর পড়বে না। ভালো মা এমনিতে আমাদের দুই ভাই বোনের সমস্ত খরচ দেয়, তবুও তো সবসময় বলা যায় না। তাই ভাবছি পড়াশোনার সঙ্গে সঙ্গে পার্ট টাইম একটা জব করব। এই কথা বলে কুসুম চুপ করে গেল। আবার কিছুক্ষণ পরে বলল, স্যার, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ, বলো। আমাকে একটা কাজ দেখে দিবেন, খুব দরকার। এই কথা বলতে বলতে কুসুমদের বাসার সামনে গলিটায় চলে আসে। কুসুম দাঁড়াতে বলে, স্যার এখানে দাঁড়ান, চলে এসেছি। ভিতরে দেখি গাড়িটার যাবে না। এই কথা শুনে শেখর গাড়িটা দাঁড় করায়। কুসুম গাড়ি থেকে নেমে গেলে সে একটা কার্ড ধরিয়ে দিয়ে বলে, কালকে দুপুর 2টার পর এই ঠিকানায় আমার সাথে দেখা করবে। এটা আমার অফিসের ঠিকানা। ঠিক আছে। সরি স্যার, আমাদের বাসায় আপনাকে নিয়ে যেতে পারলাম না। এই কথা বলে কুসুম কার্ড নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। শেখরও গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যায়। নিস্তব্ধ রাত, সন্ধ্যা থেকে ঝিরিঝিরে বৃষ্টি। শেখরের দুই চোখের পাতায় ঘুম নেই। সে ভাবছে, এত সরল ছেলে মানুষই একটা মেয়েকে তাকে বারবার অ্যাটাক করছে। এটা আদৌ দুর্ঘটনা না কিছু রহস্য? কিছু তো একটা আছে, বিষয়টা আমাকে জানতেই হবে। পরের দিন যথাসময়ে কুসুম শেখরের অফিসে এলো। গার্ডকে বলল, আমার নাম কুসুম, আমি শেখর স্যারের সাথে দেখা করতে চাই, উনি আসতে বলেছিলেন। গার্ড শেখরকে ফোন করলো আর বলল, একটি মেয়ে আপনার সাথে দেখা করতে এসেছে। মেয়েটার নাম কুসুম বলছে। ঠিক আছে, ওনাকে ভিতরে বসতে বলুন। আমি একটু জরুরি মিটিংয়ে আছি, কিছুক্ষণ পর ডেকে নিচ্ছি। গার্ড কুসুমকে বলে, ম্যাম, আপনি এখানে একটু ওয়েট করুন। স্যার একটা জরুরি মিটিংয়ে আছে, কিছুক্ষণ পরে আপনাকে ডেকে নিচ্ছে। কিছুক্ষণ পর শেখর গার্ডকে ফোন করে কুসুমকে তার কেবিনে পাঠাতে বলে। কুসুম দরজা নক করে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। কুসুম প্রবেশ করলে শেখর ইশারায় কুসুমকে বসতে বলে। কুসুম, কি খাবে বলো? স্যার কিছু খাবো না। আপনি আমাকে কেন দেখা করতে বলেছিলেন? তুমি চাকরি চেয়েছিলে না, একটা চাকরির ব্যবস্থা করেছি, সেই কারণেই বলেছিলাম। কি চাকরি স্যার? আমার মামাতো ভাই আর দুটো ছেলে মেয়ে আছে, ওরা কিন্ডারগার্টেনে পড়ে, খুব দুষ্টু, ওদেরকে পড়াতে হবে। পারবে? হ্যাঁ স্যার, পারবো। কোথায় থাকে ওরা? তোমাদের বাসা থেকে দূরে নয় খুব। চলো তাহলে আমার সাথে, আজকে গিয়ে কথা বলে আসবে। এই কথা বলে শেখর উঠে পড়ল। কুসুম সঙ্গে সঙ্গে উঠে পড়ল। কিছুক্ষণ পর শেখর তার ভাইয়ের বাসায় পৌঁছালো। কলিং বেল টিপল। কলিং বেলের শব্দ পেয়ে শেখরের ভাবি সাধনা বেগম দরজা খুলে শেখরকে দেখতে পেয়ে একগাল হেসে বলে, কি গো শেখরজি, ভুল করে এই বাসায় এসে পড়েছো? শেখরের পাশে কুসুমকে দেখতে পেয়ে তার দৃষ্টি যায়। সে চুপ করে যায়। শেখর বলে, ভিতরে যেতে বলবে না? হ্যাঁ, এসো ভিতরে বসো। আপনার বাচ্চাদের নতুন টিচার, আপনি বলেছিলেন না একটা টিচার দেখে দিতে বাচ্চাদের জন্য, নিয়ে এসেছি, কথা বলে নাও। সাধনা বেগমকে দেখে কুসুম সালাম জানায়। তোমার নাম কি? কুসুম। আমার একটি ছেলে একটি মেয়ে, একজনের বয়স 7 বছর, একজনের 5 বছর। দুজনেই খুব দুষ্টু। তুমি দেখো কথা বলে তোমার ছাত্রছাত্রীদের সাথে। বলে সাধনা বেগম বাচ্চাদের পাশের ঘর থেকে নিয়ে এলেন। কুসুমের সামনে গিয়ে বললেন, তোমাদের নতুন টিচার, সালাম করো। বাচ্চারা সালাম করতে গেলেই কুসুম তাদের নিজের কাছে নিয়ে আসে। জড়িয়ে ধরে কী নাম জিজ্ঞেস করে। বাচ্চারা বলে, ছেলেটি বলে তার নাম নীলু এবং মেয়েটি বলে তার নাম নিপা। এরপর সাধনা বেগম রান্নাঘরে নাস্তা বানাতে যায়। শেখরও ভাবির পিছু নেয়, গিয়ে বলে, ভাবি, আমি আপনাকে যে কাজটা দিয়েছি সঠিকভাবে করতে পারবে তো? তা না হলে ভাইয়ার সাথে আপনার ব্রেকআপ করিয়ে দেব। খুব রোমান্টিক মুডে আছো মনে হয় শেখরজি, এরই মধ্যে এত টান।
ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি, তুমি চিন্তা করবে না। এরপর ওদের মধ্যে টুকিটাকি কিছু কথা হয়। ভাবি আমাকে এবার ফিরতে হবে, রাত হয়ে যাবে। ঠিক আছে, একটু দাঁড়াও। এই কথা বলে সাধনা বেগম ঘরের ভেতরে যায়। 20,000 টাকার বান্ডিল এনে কুসুমকে দেয়। কুসুম টাকাটা দেখে বলে, কি ব্যাপার, এত টাকা? তোমার মাইনের অ্যাডভান্স। আমি তো এখনো পড়াই শুরু করলাম না, আগে দেখুন আমার পড়ানো পছন্দ হয় কিনা, তারপর তো দেবেন। ঠিক আছে, তোমাকে আমার পছন্দ হয়েছে, তুমি পারবে আমার বাচ্চাদের ভালো করে পড়াতে। এতে 20,000 টাকা আছে, তুমি একটা ভালো মোবাইল কিনবে আর নাম্বারটা অবশ্যই আমাকে দিবে। কুসুমের টাকার খুব প্রয়োজন ছিল, তাই সে আর আপত্তি করেনি। ঠিক আছে ভাবি। আসলে টাকাটা ভাবির হাত দিয়ে কুসুমকে শেখর দিচ্ছে। কুসুম নিতে চাইবে না বলে এটাই শেখরের উদ্দেশ্য। এরপর শেখর ও কুসুম ওখান থেকে বিদায় নেয়। শেখর কুসুমকে বলে, চলো মার্কেটে যাব, একটা ভালো মোবাইল কিনে দেবো তোমায়। ঠিক আছে, চলুন। এরপর শেখর কুসুমকে নিয়ে মার্কেটে যায়, একটা ভালো মোবাইল কিনে দেয়। নাম্বারটা শেখর তার ফোনে সেভ করে নেয় আর বলে, আমি কিন্তু ফোন করব, তুমি কিন্তু রিসিভ করবে, তা না হলে খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে স্যার, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো। আপনার ভাইয়াকে তো দেখলাম না। উনি কর্মসূত্রে বাইরে থাকে, মাসে 2বার আসেন এবং ফ্যামিলির সাথে সময় কাটান। এদিকে কুসুমকে মারার চেষ্টায় বারবার ব্যর্থ হচ্ছে দেখে ষড়যন্ত্রকারীরা তাদের পরবর্তী পরিকল্পনা পাল্টানোর সিদ্ধান্ত নেয়। হ্যালো করিম জি, কেমন আছেন? ভালো নেই। কবে আমাদের লক্ষ্য পূরণ হবে? কাজটা ঠিকঠাক করতে পারবে তো? আমি চেষ্টা করছি। দেখো, আমি 2 ভাই বোনকে অনেক বিশ্বাস করে তোমাদের হাতে তুলে দিয়েছি। আশা করি তুমি কাজটা পূরণ করবে। অনেক দিন তো হয়ে গেল, এবার তো তোমার সময় এসেছে। আমি দেখেছি। আর অপেক্ষা নয়, এবার লক্ষ্য পূরণ করার দিন এসেছে। কুসুমকে বারবার অ্যাটাক করার টার্গেট আর কেউ নয়, ওর পালিত মা মীরা বেগম আর ওর নিজের মামা করিম শেখ। কুসুমের বাবা মা ও ওর ফ্যামিলির লোকেরা আত্মীয় বাড়ি যাচ্ছিল, সেখানে রোড অ্যাক্সিডেন্টে তারা মারা যায়। তারপর করিম চৌধুরী ভাগনা ভাগ্নির দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। মীরা বেগম হলো করিম শেখের বান্ধবী। হসপিটালের কাজটা করিম শেখ দিয়েছে মীরা বেগমকে। আইন মেনে কুসুম ও তার ভাইকে দত্তক নিয়েছে মীরা বেগম। মীরা বেগম যাকে দায়িত্ব দিয়েছিল কুসুমকে মারার জন্য, মীরা বেগম তাকে ফোন করে জানায়, মেয়েটাকে আর মারতে হবে না। মেয়েটা দেখতে শুনতে ভালো আছে, বয়স কম, কোনো দালালের কাছে বিক্রি করে দেব, মোটা দাম পাবো। তুমি বরং ওর ছোট ভাইটাকে মেরে ফেলো। এই কথা শোনার পর অপর ব্যক্তি বলল, ঠিক আছে। বাবা, তুমি মীরা আন্টিকে বলেছো? হ্যাঁ, আমি মীরাকে বলেছি। মীরা বলল চেষ্টা করেছে। আন্টি যদি না পারে তাহলে বলে দিক, আমার লোক আছে, আমি ব্যবস্থা করে নেব। দেখা যাক না, দেখতে দেখতে প্রায় 10 বছর হয়ে গেল। কাজটা ভালোই হয়ে গেলে অনেক টাকা পাওয়া যাবে। 2 ভাই বোনের নামে অনেক টাকা পলিসি করা আছে, প্রতি মাসে মাসে সেই টাকা এমনি দিচ্ছি। তাহলে ওই 2 ভাই বোনকে বাঁচিয়ে রেখে আর লাভ কি? এবার মেরে ফেলা হোক। কিছুদিন পর কুসুম সাধনা ভাবিকে ফোন করে বলে, আসসালামু আলাইকুম ভাবি, আমার শরীরটা আজ ভালো লাগছে না ভাবি, আমি আজ পড়তে যেতে পারবো না, অন্য কোনো একদিন পড়িয়ে দিব। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, কি হয়েছে তোমার? ডক্টর দেখিয়েছো? আমার গা হাত পা ব্যথা করছে, মাথা টিপ টিপ করছে। কয়েকদিন আগে বৃষ্টিতে ভিজেছি, সেই কারণে হয়তো হয়েছে। হালকা সমস্যা, মা ওষুধ দিয়েছে, খেয়েছি, আশা করি কমে যাবে। ঠিক আছে, দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। ঠিক আছে, রাখলাম ভাবি। বলে ফোন কেটে দিয়ে কুসুম কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকে। ভালো মা হসপিটালে, ভাই স্কুলে, আর মনে মনে চিন্তা করছে ভাইকে ভালো করে মানুষ করতে হবে, পরিবারের কথা ভাবতে হবে। সব কিছু শেষ করে দিল সেই দিনের সেই ভয়াবহ দুর্ঘটনা। বাবা মা, দাদু দাদি, চাচু, তার প্রিয় মানুষগুলো তার থেকে দূরে চলে গেল। বাবার আদর, মায়ের স্নেহ, দাদুর কোলে চেপে মেলায় ঘুরতে যাওয়া, দাদির সাথে খুনসুটি, কতই না ভালো ছিল সেই দিনগুলো। এখন শুধু এই ছোট্ট ভাইটাই তার অবলম্বন। মামা যদি সেদিন পাশে না দাঁড়াতো, সুবীর ভাইয়া যদি না থাকতো, ভালো মা যদি সেদিন আশ্রয় না দিত, আজ কোথায় হারিয়ে যেত? পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেত 2 ভাই বোনের অস্তিত্ব। আর কিছু ভাবতে পারল না। তার 2 চোখ জলে ভরে গেল। পড়াশোনা শেষ করে ভালো চাকরি করতে হবে,
আর যে স্বপ্ন লেখিকা হবে তা পূরণ করতে হবে। আমাদের মতো অসহায় মানুষের কথা তুলে ধরবো। ভাবতে ভাবতে কখন যে কুসুম ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঘুম ভাঙে ফোনের রিংটংয়ে। ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম। কি হয়েছে তোমার? শরীর খারাপ? কুসুম প্রথমে কিছু বুঝতে পারে না, পরে কিছুটা স্বাভাবিক হয়ে বলে, না সেরকম কিছু নয়, একটু গা হাতে ব্যথা, মাথা টিপ টিপ করছে। কদিন আগে বৃষ্টিতে ভিজেছিলাম সেই কারণে। কিছু খেয়েছো? হ্যাঁ খেয়েছি। ওষুধ খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আসলে ভাবি ফোন করে বলল তোমার নাকি শরীর খারাপ, পড়াতে যেতে পারবে না। হ্যাঁ একটু সুস্থ হলে পড়াতে যাব। আপনি কি করছেন? আমি অফিসে আছি। আজকে ভিজিট করতে যাবেন না? হ্যাঁ যাব, তোমার ভালো মেয়ের হসপিটালে। কখন? সম্পূর্ণ সিক্রেট ম্যাডাম, বলা যাবে না। শেখরের কথা শুনে কুসুম হেসে ওঠে। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। আমার সাথে ঘুরতে যাবে কুসুম? কোথায়? চলো না, দুজনে কোথাও হারিয়ে যাই। মজা করছেন? মজা নয়, আমি সিরিয়াস। আর আমার সাথে ঘুরতে গেলে আপনার জিএফ যদি কিছু বলে? বলবে না, সে তো আমার সাথেই থাকবে। ঠিক আছে, আপনি ঠিক করুন কবে যাবেন। আপনার জিএফের সাথে আলাপ করার আমার খুব ইচ্ছা। সেই সময় শেখরের ফোনে একটা জরুরি ফোন আসে। রাখছে বলে শেখর ফোনটা কেটে দেয়। কিছুক্ষণ পর কুসুমের ছোট ভাই ছোট্টু স্কুল থেকে বাসায় ফেরে। আপুকে জড়িয়ে ধরে বলে, জানো আপু, আজকে আমাদের ক্লাসে কি হয়েছে? কি হয়েছে? আমাদের ক্লাসে টিনা বলে একটি মেয়ে আছে। সে আজকে পড়া বলতে পারেনি, সেজন্য শেষের বেঞ্চে বসেছিল। কিন্তু স্যার ওর চালাকি বুঝতে পেরে যায়, তাই শেষের বেঞ্চ থেকে পড়া জিজ্ঞাসা করে, আর ও পড়া বলতে পারেনি। সেই জন্য কান ধরে ক্লাসের বাইরে দাঁড় করে রাখে। ছোট্টুর কথা শুনে কুসুম হেসে ওঠে। সেই সময় ভালো মা ঘরে প্রবেশ করে। ওদের হাসি দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে? কিসের কথা নিয়ে এত হাসি হচ্ছে? ছোট্টু তখন হাসতে হাসতে স্কুলে ঘটে যাওয়া ঘটনাটা ভালো মাকে বলতে থাকে। ভালো মা শুধু কথা শুনে হেসে ওঠে। দুদিন পর শেখর কুসুমকে ফোন করে। ফোন বাজলে কুসুম ফোন ধরে। হ্যালো, আজকে বিকাল 5টার সময় দেখা করবে? কেন? ঘুরতে যাব, আমার জিএফের সাথে আলাপ করবে না? হ্যাঁ করব, তা কোথায় দেখা করব? আমার অফিসের সামনে এসো, বিকেল 5টায় আমি তোমায় নিয়ে যাব। আপনার জিএফ থাকবে? হ্যাঁ থাকবে। ঠিক আছে যাব, রাখছি এখন। কথাটি বলে কুসুম ফোন কেটে দেয়। এদিকে কুসুম চিন্তা করছে, এত বড় একজন অফিসার কেন আমাকে এত গুরুত্ব দিচ্ছে বুঝতে পারছি না। আমার ওনাকে ভালো লাগে, কিন্তু উনি তো অনেক বড় লোক, আর আমার তো নিজের কোনো ঠিকানা নেই। আমি ঠিকানাবিহীন এক মানুষ, আবার ওনার জিএফও আছে। না, দরকার নেই এসব। কি উল্টোপাল্টা চিন্তা করছি আমি। এই কথা বলে কুসুম নিজের মনে হেসে ওঠে। বিকাল 5টায় কুসুম শেখরের অফিসের সামনে চলে যায়। শেখর আগে থেকে সেখানে দাঁড়িয়েছিল। কুসুম শেখরের দিকে তাকিয়ে বলল, আপনার জিএফ কোথায়? আছে, আমাদের জন্য অপেক্ষা করছে, চলো। এরপর শেখর গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণ পর তারা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ায়। রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করে শেখর কুসুমকে বসতে বলে। তারা মুখোমুখি বসে। কুসুম বলে, আপনার জিএফ কই? দেখাবো, আগে কি খাবে বলো, অর্ডার দিই। আমি কিছু খাবো না, আর আমি বেশিক্ষণ অপেক্ষা করব না। আপনার ভাইয়ের বাচ্চাদের আবার পড়াতে যেতে হবে। ঠিক আছে, আমি পৌঁছে দিব। কিছু হালকা খাবারের অর্ডার দিই। কুসুম মাথা নেড়ে সম্মতি দেয়। শেখর হালকা কিছু খাবার অর্ডার করলো। খাওয়া শেষে শেখর একটা গোলাপ নিয়ে হাঁটু মুড়ে কুসুমের সামনে বসেলো। বলল, আই লাভ ইউ কুসুম। কুসুম কি বলবে কি করবে বুঝতে পারছে না। তা দেখে শেখর বলল, এই 28 বছর জীবনে কোনো নারীকে আমি খুঁজে পাইনি। তুমি কি হবে আমার পথ চলার সাথী? কুসুম নিশ্চুপ, কি বলবে বুঝতে পারছে না। আমতা আমতা করে বলে উঠল, কি করে সম্ভব? কোথায় আপনি আর কোথায় আমি? কেন সম্ভব নয় কুসুম? তুমি কি আমার চোখের ভাষা বুঝতে পারো না? আপনার পরিবারে বাবা মা ওরা কি মেনে নেবে
আমি তো একটা ঠিকানাবিহীন মেয়ে, যার কোনো ঠিকানা নেই। শুধু ছোট ভাইটা আমার অবলম্বন। ভালো মা অনেক কষ্টে আমাদের মানুষ করেছেন, তার প্রতি একটা দায়িত্ব আছে আমার। তুমি শুধু হ্যাঁ বলো, বাকিটা আমার দায়িত্ব। আমাকে কিছুটা সময় দিতে হবে, ভালো মায়ের সাথে আমি কথা বলবো। তুমি সত্যি করে একটা কথা বলো তো, আমাকে কি তোমার ভালো লাগে না? আপনার মতো মানুষকে কোনো মেয়ের ভালো লাগবে না বলুন? তবু আমাকে কিছুটা সময় দিন। আমি কিন্তু ভীষণ আশাবাদী, উত্তরটা আশা করি হ্যাঁ হবে। কুসুম শুধু মুচকি আসলো। তারপর শেখর কুসুমকে ভাবির বাসায় পৌঁছে দিল। এর কিছুদিন পর কুসুমের ফোনে তার ভাইয়ের স্কুল থেকে এক টিচার ফোন করে জানায় যে তার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে ভর্তি করা হয়েছে, অবস্থা ক্রিটিক্যাল। কুসুম হসপিটালের নামটা জেনে নেয়। তার মা যেখানে চাকরি করে সেই হসপিটালে ভর্তি করা হয়েছে। শেখরকে একটা মেসেজ দিয়ে কুসুম দ্রুত সেখানে রওনা হয়। সেখানে গিয়ে দেখে তার ভাইয়ের পুরো শরীরটা একটা সাদা চাদরে চাপা দেওয়া আছে, আর তার ভালো মা ভাইকে ধরে কাঁদছে। তা দেখে কুসুম স্থির থাকতে পারে না। ছোট্ট ভাই আমার বলে সেখানেই জ্ঞান হারায়। জ্ঞান ফিরতে কুসুম চিৎকার করে কাঁদতে শুরু করে। কুসুমের অবস্থা খারাপ দেখে ডাক্তার কুসুমকে ঘুমের ইঞ্জেকশন দেয়। এদিকে হসপিটালে শিকর প্রবেশ করে দেখে কুসুমের ভাইয়ের লাশটা পড়ে আছে, আর কুসুম অচৈতন্য হয়ে হসপিটালের বেডে শুয়ে আছে। কুসুমকে দেখে শেখরের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে নিদ্রামগ্ন কুসুমের মাথায় হাত দিয়ে কপালে স্নেহের চুম্বন এঁকে দেয়। হসপিটালের একটা রুমের ভেতর কিছু দেখে শেখরের সন্দেহ জাগে। তার মনে হয় কুসুমের ভাইয়ের মৃত্যু স্বাভাবিক নয়। শেখরকে দেখে তার ভালো মা ছুটে আসে, কাঁদতে কাঁদতে বলে, আমাদের কি সর্বনাশ হলো বলুন তো স্যার? আপনার ব্যাপারে কুসুম আমাকে সব বলেছে। কুসুম ও আপনাকে পছন্দ করে। শেখর একটু রাগ মিশ্রিত কণ্ঠে বলে, পরে এসব ব্যাপারে কথা হবে। কথাটা বলে শেখর সেখান থেকে চলে যায়। ছোট্ট যে স্কুলে পড়তো সেই স্কুলের স্যারের সাথে দেখা করে আর বলে, আমি শেখর চৌধুরী, আমি একজন স্বাস্থ্য দপ্তরের অফিসার। আপনাদের স্কুলে যে ছাত্রটি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তার ফ্যামিলি আমার পরিচিত। যদি দয়া করে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে আমাকে নিয়ে যান তাহলে আমার ভালো হবে। শেখরের মুখ থেকে সব কথা শুনে স্কুলের স্যার বলে, হ্যাঁ আমি যাব বলে দুজনেই ঘটনাস্থলে যান। আশেপাশে দোকানের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করে দেখে একটা গাড়ি স্কুলের গেটের কিছুটা দূরে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল। গেটের সামনে ছোট্টু তার বন্ধুদের সাথে গল্প করছিল। বাকি বন্ধুদের তার মায়েরা আনতে আসে। তারা মায়ের সাথে চলে যায়। ছোট্টু তখন একা হেঁটে বাড়ি আসছিল। সেই সময় গাড়িটি খুব দ্রুত ছোট্টুকে পিষে দিয়ে চলে যায়। গাড়ির ভেতর থাকা ড্রাইভার মাস্ক পরেছিল, তাই চিনতে পারা যায়নি। গাড়ির নাম্বারটা নোট করে নেয় শেখর। ঘটনার কিছুদিন পর কুসুম কিছুটা স্বাভাবিক হয়, বাসায় ফিরে আসে। তার ভালো মা খুব সেবা যত্ন করে। শেখরও প্রতিদিন অফিসে যাওয়ার সময় এবং অফিস থেকে ফেরার সময় কুসুমকে দেখে যায়। কুসুমকে দূরে সরিয়ে রাখা ঠিক নয়, যে কোনো সময় ওর বিপদ হতে পারে। আমার বাবা মা বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমি এই সুযোগে বাবা মাকে কুসুমের কথা বলবো। আশা করি বাবা মা আপত্তি করবে না। আমি তাদের একমাত্র ছেলে। এরই মাঝে কুসুম একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তাকে আবারও হসপিটালে ভর্তি করা হয়। খবর পেয়ে ছুটে যাই সেখানে। কার রাতে আমি কুসুমের সাথে কথা বলেছি। ও তো ভালোই ছিল, আজ আবার কি হলো? হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। আমি কি করে জানবো? এরা দুই ভাই বোন তো আমার নিজের সন্তানের মতো। এরা আমার কলিজা। ছেলেটা ফাঁকি দিয়ে চলে গেল। মেয়েটা যে কি হচ্ছে, দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। আমিও কিছু বুঝতে পারছি না। নিজের সন্তানের মতো নয় মানে? ওরা কি আপনার সন্তান নয়? না, ওরা আমার নিজের সন্তান নয়। ওদের দুই ভাই বোনকে আমি দত্তক নিয়েছি। আজ থেকে 10 বছর আগে ওদের পরিবারের সাথে ওরা এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। কুয়াশা থাকার জন্য ওদের গাড়ি দুর্ঘটনা কবলে পড়ে। ওদের পরিবারের সকলেই ঘটনাস্থলে মারা যায়। ওরা দুই ভাই বোনের আঘাত খুব একটা বেশি ছিল না। স্থায়ী লোকেরা ওদেরকে হসপিটালে ভর্তি করে। আমি সেবা করে ওদের সুস্থ করে তুলি। ঘটনার খবর পেয়ে ওর মামা ও মামতো ভাই সেখানে আসে। আমি বিয়ের 1 বছরের মাথায় বিধবা হয়েছিলাম আর দ্বিতীয়বার বিয়ে করিনি, তাই মা হওয়ার স্বাদ আমার পূরণ হয় না।
আমি ওর মামার কাছ থেকে 2 ভাই বোনের দায়িত্ব নিই। তারপরে আইনের সমস্ত নিয়ম মেনে ওদের আমি দত্তক নিয়েছি। আমি একজন নিঃসন্তান বিধবা। নিজের সন্তান না থাকায় আমি ওদের সন্তানের মতো মানুষ করি। এই কথা বলে কাঁদতে কাঁদতে মীরা বেগম ওখানেই বসে পড়ে। কি হলো বলুন না স্যার আমাদের সাথে। শেখর কিছু না বলে ওই স্থান ত্যাগ করে ডাক্তারের কেবিনে চলে যায়। ডাক্তারবাবু, পেশেন্টের কি হয়েছে? শেখরের কথা শুনে ডাক্তারবাবু বলল দুর্বলতা থেকে হয়েছে। সময়ে কিছু খাওয়া দাওয়া করে না। ভাই চলে যাওয়ার পর মানসিক শারীরিক সব দিক থেকেই ভেঙে পড়েছে। আমি ওকে অন্য জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করব। শেখরের কথা শুনে ডাক্তারবাবু কিছুক্ষণ শেখরের মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, আমি বুঝতে পারছি না আপনি কেন মেয়েটার জন্য অস্থির হচ্ছেন। শেখর উত্তেজিত হয়ে বলে, মেয়েটা আমার এইখানে আছে, আমি ওকে ভালোবাসি, বিয়ে করব। আর কিছু শুনতে চান? ডাক্তার চোখ নামিয়ে নাই, কিছু বলে না। শেখর কুসুমকে বলে, তুমি এখান থেকে চলো, অন্য ডাক্তারকে দেখাবো। না, আমি কোথাও যাব না। শেখর রেগে সেখান থেকে চলে যায়। ওর মনে হয় কুসুমের অ্যাক্সিডেন্ট, ওর ভাইয়ের অ্যাক্সিডেন্টের মৃত্যু, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া কিছু কারণ আছে। শেখরের সন্দেহ হয় ওর ভালো নামক ওই মহিলার দিকে। উনি ভালো মানুষের মুখোশ পরে একটা শয়তান। কিন্তু শেখর কুসুমকে কি করে বোঝাবে যে ও যে চোখে পটি পড়ে আছে, আমাকে আরেকটু সময় নিতে হবে বিষয়টা কুসুমকে বলার জন্য। সত্যটা একদিন সামনে আনবই। হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। শেখরের ধ্যান ভাঙে। হ্যালো বলে ফোন রিসিভ করে। অপর প্রান্ত থেকে কিছু কথা শুনে শেখর স্মিত হেসে ওঠে। এদিকে ষড়যন্ত্রকারীরা বুঝতে পারে তারা ধরা পড়ে যাবে, তাই তারা শেষ কাজটা করার জন্য প্রস্তুতি নেয়। একটি দালালের কাছে ফোন দিয়ে কুসুমের ফটোসহ সমস্ত তথ্য পাঠায়। কয়েকদিন ধরে ফোনে শেখর কুসুমকে পায় না। ফোনে সুইচ অফ। যতবার ফোন করে সেই একই ডায়লগ ভেসে ওঠে। শেখর খুব চিন্তায় পড়ে যায়। কুসুমের কিছু হলো না তো? শেখর নিজেই কুসুমকে খুঁজতে পারে এবং চারিদিকে লোগো লাগিয়ে দেয়, কিন্তু কোথাও খুঁজে পায় না। শেখরের চিন্তা করতে থাকে। মনে মনে ভাবে, আমি কি তবে আমার ভালোবাসা হারিয়ে ফেললাম? আমি তোমায় কেন ধরে রাখতে পারলাম না? আমি যে খুব ভালোবাসি কুসুম তোমায়, তুমি কোথায় হারিয়ে গেলে? আমি যে তোমার ছাড়া বাঁচবো না। কেন তুমি এরকম করলে? আমি কি প্রেমিক হিসেবে খুব ব্যর্থ? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমি কতবার বলবো সাবা যে তুমি আমাকে ভাইয়া বলে ডাকবে না? আপনি আমার থেকে বয়সে অনেকটাই বড়, তাই তো ভাইয়া বলেই ডাকি। সেটা ঠিক আছে, কিন্তু তুমি আমাকে নাম ধরে ডাকলে আমি বেশি খুশি হব। কি করে সম্ভব? আপনি আমার থেকে অনেকটাই বড়। তো এখন থেকে অভ্যাস করো, না হলে ভবিষ্যতে আমার থেকে খারাপ কেউ হবে না। তোমার এই ভাইয়া ডাক শুনে আমি বোরিং ফিল করছি। দয়া করে আমাকে আর ভাইয়া বলে ডেকো না। সাবা হলো শেখরের চাচাতো বোন, আর সুমন সাবাকে ভালোবাসে, কিন্তু সেটা সাবা জানে না। মাতব্বর করিম চৌধুরীর ছোট ছেলে সুমন। সুমন খুব ভালো ছেলে। ওর বড় ভাইয়া সুবীরের মতো নয়। এর কিছুদিন পর সাবা তার এক বান্ধবী নিশাকে ফোন করে কথায় কথায় জানতে পারে নিশা এক কোচিং সেন্টারে পড়ে, আর সেই কোচিংয়ে সুমন নাকি পড়ায়। সুমনের ফোন নাম্বার নিশার কাছ থেকে নিয়ে সাবা সুমনকে ফোন করে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কি সুমন স্যারের সাথে কথা বলছি? মেয়েটার কণ্ঠস্বর খুব চেনা চেনা লাগলো, তাই কৌতূহল দমন করতে না পেরে সুমন জিজ্ঞাসা করলো, আমি সুমন বলছি, তুমি কি সাবা? হ্যাঁ ভাইয়া। আমি বলেছি না ভাইয়া বলবে না? সরি স্যার, আর বলবো না। কেন ফোন করছো? আরে আমার ফোন নম্বর কোথা থেকে পেলে? ভাইয়া সরি স্যার, আপনার ছাত্রী নিশা আমার বান্ধবী। ও যে কলেজে পড়ে, আমি সেখানে অ্যাডমিশন নিতে চাইছি, তাই আপনার একটু সাহায্য লাগবে। ওই কলেজে বেশিরভাগ স্টুডেন্ট আপনার কোচিং সেন্টারে পড়ে। আমি পড়তে চাই আপনার কাছে। আপনি কি পড়াবেন আমাকে? তুমি যদি আমার কাছে পড়ো, তোমাদের বাড়ির লোক আপত্তি করবে না তো? আপত্তি কেন করবে? তোমার ফ্যামিলির আর আমার ফ্যামিলির সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো নয় তো? তা ঠিক কথা, তবে এক পর্যায়ে আমার দাদির সাথে আপনার দাদির খুব ভালো সম্পর্ক ছিল। সে তো অনেক দিনের কথা, সেসব এখন অতীত হয়ে গিয়েছে। তোমার শেখর ভাইয়া নাকি আমার আব্বুর জন্য ঘর ছেড়েছে। তোমার দাদি সে কথা বলে? ভাইয়া
সব সময় প্রতিবাদী, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে। আপনার বাবার কিছু কাজের ধরন ভাইয়ের পছন্দ হয়নি, তাই ভাইয়া প্রতিবাদ করেছিল। তাতে ভাইয়ের কি দোষ ছিল বলুন তো? আমি জানি আমার ভাইয়া, আমার বাবা, ওরা যে কাজটা করে আমার পছন্দ নয়। আমি ওদের থেকে সম্পূর্ণ আলাদা, তাই ওদের সাথে আমার মিল হয় না। সে কারণে বাসায় ভালো যায় না। শুধু মা অসুস্থ থাকার জন্য কিছুদিন আগে গিয়েছিলাম, ওইখানেই তোমার সাথে দেখা হয়েছে। আমি কোচিং সেন্টারে পড়াই আর ভাড়া বাড়িতে থাকি। চাকরির প্রস্তুতি নিচ্ছি। ভবিষ্যতে চাকরি পেয়ে গেলে আমি আলাদা থাকব, আর ওদের সাথে কোনোভাবে সম্পর্ক রাখবো না। ভাইয়া বললে আপত্তি আছে? স্যার শব্দে আপত্তি নেই তো? আপাতত নেই, তবে ভবিষ্যতে ওই শব্দটাও চেঞ্জ হবে। তাই কি রকম? সেটা ভবিষ্যতে বলবে। তুমি কি কলেজে অ্যাডমিশন পেয়ে গেছো? মোটামুটি ঠিক হয়ে গেছে। কবে থেকে পড়তে যাব? এই মাস তো শেষ হয়ে গেল, ওই মাসের 2 তারিখ থেকে আসবে। স্যার কত টাকা মাইনে নেবেন? আগে পড়তে বসো, কিছুদিন পর তারপর বলবো। স্যার নিশা বলছিল আপনি মাসে 1000 টাকা নেন। হ্যাঁ, ওরকমই তো নিই। স্যার আমার ক্ষেত্রে একটু কনসেশন করবেন? কেন? আমার মায়ের হঠাৎ করে শরীর খারাপ হয়, চেকআপের জন্য অনেক টাকা খরচ হয়ে গেছে, সেই কারণে বলছিলাম। ঠিক আছে, তুমি পড়া শুরু করো, তারপর দেখছি। আর আমি তোমার সাথে কত টাকা নিচ্ছি তুমিও সেই কথা কারোর সাথে শেয়ার করবে না। ঠিক আছে স্যার, রাখছি, পরে কথা বলবো। এটাও তোমার ফোন নম্বর? হ্যাঁ স্যার। সাবা ফোনটা কেটে দেয় আর সুমন মনে মনে ভাবে, আমি তো এটাই চেয়েছিলাম, তুমি আমার কাছে নিচ থেকে এসো, তুমি আমার কাছে ধরা দাও। আর বেশি দিন নেই, আর আমাকে অপেক্ষা করতে হবে না। আমি তোমায় খুব ভালোবাসি সাবা, সেই ভালোবাসার আগুনে তোমায় আমি পোড়াবো। আর আমার কাছ থেকে তোমার মুক্তি নেই, অদৃশ্য বন্ধনে তোমাকে আমি আবদ্ধ করব। এদিকে ভোরবেলা বাড়ির কাজের মেয়ের সাথে হাঁটতে বেরিয়েছিলেন 80 বছরের বৃদ্ধা রেশমা বেগম। স্টেশনের কাছে আসতেই উনি কিছু মানুষের জটলা দেখতে পায়। এগিয়ে গিয়ে দেখে একটা মেয়ে নিস্তেজ হয়ে পড়ে আছে। ওর কৌতূহল হয়, জিজ্ঞাসা করে, কি হয়েছে? মেয়েটা কি? কোত্থেকে এসেছে? ঘটনাস্থলে সকলেই নিরুত্তর। মেয়েটিকে দেখে রেশমা বেগমের মায়া হয়। সে কাজের মেয়েকে অর্ডার দেয় একটি রিক্সা ডাকতে। তারপর রেশমা বেগম মেয়েটাকে নিয়ে বাসায় যায়। বাসার সামনে এসে রেশমা বেগম চিৎকার করে বাড়ির সকল সদস্যকে ডাকতে থাকে। মায়ের চিৎকারে বাসার সকলের ঘুম ভেঙে যায়। তারা হন্তদন্ত হয়ে ছুটে আসে, আর বড় ছেলে আজাদ চৌধুরী জিজ্ঞেস করে, কি হয়েছে? সকালবেলা এত চিৎকার করছো কেন? সামনে কুসুমকে দেখতে পেয়ে সবাই একটু অবাক হয়ে যায়। মা এত সকাল সকাল এই মেয়েটাকে কোথা থেকে নিয়ে এলো? রেশমা বেগম ছোট ছেলের দিকে তাকিয়ে বলে, দ্রুত মেয়েটার চিকিৎসার ব্যবস্থা কর। কারণ তার ছোট ছেলে নিহার চৌধুরী পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার। মায়ের আদেশ পেয়ে সবাই মেয়েটাকে বাসার ভেতরে নিয়ে যায় এবং চিকিৎসার ব্যবস্থা করে। কিছুক্ষণ পর নিহাল চৌধুরী বলে, মেয়েটাকে নেশা জাতীয় কিছু খাইয়ে অজ্ঞান করে দেওয়া হয়েছে। মেয়েটা এখন ঘরের মধ্যে আছে। আমি একটা ওষুধ দিচ্ছি, কিছুক্ষণ রেস্ট নিক, তারপর স্বাভাবিক হবে। এই কথা শুনে সবাই ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর রেশমা বেগম ঘরে ঢুকে দেখে মেয়েটা বসে আছে। জিজ্ঞাসা করে, তোমার নাম কি? মেয়েটি ফ্যালফ্যাল করে রেশমা বেগমের দিকে তাকিয়ে থাকে। খুব আস্তে বলে, আমার নাম কুসুম, কিন্তু আমি এখানে কেন? আমার ভালো মা কোথায়? কথাটা বলে কুসুম ফুপিয়ে কেঁদে ওঠে। তুমি স্টেশনে পড়েছিলে অজ্ঞান অবস্থায়, আমি তোমাকে ওখান থেকে নিয়ে এসেছি। তুমি একটু বিশ্রাম নাও, তারপর তোমার বাসার লোককে খবর পাঠাচ্ছি। কিছু খাওয়া দাওয়া করো। এরপর কুসুমকে কিছু খাবার দেয় আর ওরা ওয়াশরুমে দেখিয়ে দেয়, বলে ওখান থেকে ফ্রেশ হয়ে এসো। কুসুম খাওয়া দাওয়া করে ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। কিছুক্ষণ পর কুসুম ওয়াশরুম থেকে ফিরে এলে রেশমা বেগম জিজ্ঞেস করে, কি হয়েছিল তোমার? তুমি স্টেশনে এলে কি করে? আমি ভালো মায়ের সাথে মায়ের এক বান্ধবীর বাসায় যাচ্ছিলাম, আর আমার কিছু মনে নেই এখানে আমি কি করে এলাম। ঠিক আছে, তুমি রেস্ট নাও। এই কথা বলে রেশমা বেগম চলে যায়। এদিকে কুসুমের কাছ থেকে ঠিকানা নিয়ে বাসায় লোক পাঠায়, কাউকে দেখতে পায় না। কুসুমকে বলে রেশমা বেগম, তোমাদের বাসায় পাঠিয়েছিলাম, কিন্তু তোমাদের বাসায় কেউ ছিল না, তাই তুমি এখানেই থাকো। রেশমা বেগমের ছোট নাতনি সাবা কুসুমেরই বয়সী।
সাবা কথাটা শুনে খুব খুশি হয়। কুসুম, তুমি আমাদের কলেজে ভর্তি হবে? আমরা দুজনে একসাথে কলেজে যাব, ঠিক আছে? খুব ভালো হবে। আমি একটা কোচিংয়ে পড়ি, তোমাকেও সেখানে ভর্তি করে দেব। আমার আর পড়াশোনা করার কোনো ইচ্ছে নেই। কেন ইচ্ছে নেই? জীবনে কিছু স্বপ্ন ছিল, অনেক বেশি প্রত্যাশা ছিল, আস্তে আস্তে সেগুলো মরে গেছে। আর নিজেরও বাঁচতে ইচ্ছে নেই, তাই স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি। এত অল্পতে ভেঙে পড়ো না কুসুম, জীবনে ঝড় তো আসবেই। এ তো ঝড় নয় সাবা আপু, এ তো সুনামি, যা আমার জীবনকে এলোমেলো করে দিয়েছে। আমি সব কিছু হারিয়ে ফেলেছি, বাঁচতে ভুলে গেছি। দেখবে তোমার জীবনে এমন কেউ আসবে যার জন্য তোমার বাঁচতে ইচ্ছে করবে। আমি জানি তুমি পরিবারের সব কিছু হারিয়েছ, কিন্তু আমার বিশ্বাস আল্লাহ তোমাকে রক্ষা করবে আর তোমার স্বপ্নগুলো খুব তাড়াতাড়ি পূরণ করবে, দেখবে। এদিকে রেশমা বেগম মনে মনে ভাবে, এই মেয়েটার নাম বললো কুসুম। আজ থেকে 10 বছর আগে কুসুম বলে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছিল এক হসপিটালে আউটডোরে। এই কুসুম সেই কুসুম নয় তো? মুখের সাথে অনেকটা মিলছে, কিন্তু কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, আমি লোক পাঠিয়ে দেখব সেই ঠিকানাটা কোথায় আছে, যেটা সেই কুসুম লিখে দিয়েছিল। যা ভাবা তাই কাজ। খুঁজে খুঁজে কম তার অনেক দিনের জমানো একটা বাক্স আছে, সেখানে তার স্বামীর কিছু স্মৃতি রেখে দিয়েছে। সেখান থেকে ঠিকানাটা খুঁজে পেল, তারপর সেখানে লোক পাঠালো, কিন্তু জানতে পারলো তারা কেউ বেঁচে নেই। আত্মীয় বাড়ি যাচ্ছিল, রোড অ্যাক্সিডেন্টে বাড়ির সকল সদস্যের মৃত্যু হয়েছে। শুনে রেশমা বেগমের মনটা ভেঙে গেল। সে যখন চিন্তা করলো তাহলে এই কুসুম সেই কুসুম নয়, অনেকটা তারই মতন। আমি তো আমার স্বামীকে শেখরের মধ্যে খুঁজে পাই, হয়তো সেরকম একটা ছায়া আমি এই কুসুমের মধ্যেই দেখতে পাচ্ছি। আর এদিকে শেখর